ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের গণিতের মডেল স্কুল, গণিতের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের গণিতের মডেল স্কুল 8 নম্বর মডেল স্কুলটা আমি সম্পূর্ণ আজকের সমাধান করব। দেখো, ইতিপূর্বে আমি অলরেডি তোমাদের 7টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করে দিয়েছি, আর আজকে আমি তোমাদের 8 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ আলোচনা করব। চলো, আজকে 8 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন হচ্ছে যে শূন্যস্থান পূরণ করো। 3.7 মিলিমিটার সমান কত সেমি? 3.7 মিলিমিটার সমান কত সেমি? দেখো, এই প্রশ্নের যদি উত্তর দেখো 3.7 মিলিমিটার সমান কত সেমি? কত সেমি? এই প্রশ্নের যদি উত্তর আমরা খুঁজি তাহলে দেখব যে আমরা ম্যাট্রিক্স জানি ক্লাস 6 যে আমরা ম্যাট্রিক্স শিখেছিলাম। আজকে সেই ম্যাট্রিক্সের সেই প্রশ্নটা দেখো, কিলো একটু ডেকামিটার সেন্টিমিলি এরকম যে একটা ম্যাট্রিক্স ছিল তোমাদের ক্লাস 6-এ। সেক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা জানি যে যত ডান দিক থেকে বামে আসবে তত ভাগ হয়, আর বাম দিক থেকে যদি ডানে যাই তা আমরা তত দেখব গুণ হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডান দিক থেকে বামে আসছে অর্থাৎ মিলি থেকে সেমি। কেমন? কতগুলো ঘর মাঝে একটা ঘর, অর্থাৎ একটা 10 দিয়ে ভাগ করবে। তাহলে 3.7কে আমরা 10 দিয়ে ভাগ করব। দেখো, 3.7কে আমরা 10 দিয়ে যদি ভাগ করি, সেমি আর মিলি মাঝে একটা মাত্র ঘর, অর্থাৎ 10 দিয়ে গুণ করবে। এক্ষেত্রে আমরা গুণ মানে কি ভাগ করতে হবে, 10 দিয়ে গিয়ে ভাগ করতে হবে, ভাজিত 10। তাহলে কত হবে? দেখো, 10টা আমরা সাধারণভাবে লিখি কী হবে, 37/10 ভাজিত আছে, অর্থাৎ গুণ করলে 1/10 হবে। কেমন? তাহলে কত হলো? 37/10 ইন্টু 1/10 তোমার কত হলো? 37/100। তাহলে এই ক্ষেত্রে কী হবে? দেখো, একের পিঠে দুটো শূন্য মানে কি, ডান দিক থেকে দুটো সংখ্যার আগে দশমিক বসবে। এক্ষেত্রে কী হলো উত্তর? 37 লিখে দাও, দুটো শূন্য মানে কি ডান দিক থেকে দুটো শূন্যের আগে দশমিক বসাও, 1 2। এখানে দশমিকটা হবে, তার আগে কোনো কিছু নেই মানে কি তোমরা শূন্য বসে দাও। তাহলে কত হবে? 3.7 মিলিমিটার সমান কত হবে? কত সেমি? 3.37 সেমি। কেমন? আর একটা কথা মনে রাখবে, যত ডান দিক থেকে বামে আসবে কিন্তু যতগুলো ঘর, অর্থাৎ যতগুলো 10 থাকবে ততগুলো দশমিক কিন্তু বাম দিকে সরবে ততগুলো ঘর। দুটো 10 যদি হয় দুটো শূন্য পাবো আমরা, অর্থাৎ দশমিকটা আমরা 2 ঘর পিছিয়ে আনবো। আর যদি গুণ হয় তাহলে দশমিকটা আমরা 2 ঘর এগিয়ে নিয়ে যাব। কেমন? চলো, পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। আয়তনের একক কী আছে? আয়তনের একক কিন্তু আমরা জানি লিটার। আয়তনের একক কী আছে? লিটার। তাহলে এর উত্তর হচ্ছে 0.37 সেমি। বেশ, পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ করো। 1/4 অংশ সমান কত পার্সেন্ট? দেখো, কোনো কিছুকে শতকরা প্রকাশ করে, কোনো সংখ্যাকে শতকরা প্রকাশ করলে তার উত্তরটা 100 দিয়ে আমাদের গুণ করতে হয়। তাহলে 1/4 সঙ্গে যদি 100 গুণ করি কত হবে? তাহলে 20 25 100, 25 4 100 কত হলো? সমান 25 একে 25, ওভার 25%। কত পার্সেন্ট হলো? 25%। উত্তর তোমাদের হবে কত? 25%। কেমন? শূন্যস্থান পূরণ করে অর্ধগোলকের তল সংখ্যা কত? অর্ধগোলক যদি আমরা অঙ্কন করি দেখবো এরকম আমরা অর্ধগোলক অঙ্কন করতে পারি। তাহলে আমরা গোল করে দেবো, এইভাবে আমরা অর্ধগোলক অঙ্কন করব। কেমন? অর্ধগোলক অঙ্কন করব। তাহলে এক্ষেত্রে দেখো, তল কটা হলো? এই দিকটা হচ্ছে বক্রতল, এটা হচ্ছে বক্রতল, আর এই সমতলটা অংশটা কি আছে? সমতল। তাহলে একটি বক্রতল পাচ্ছে আর একটি সমতল পাচ্ছে। কেমন? তাহলে কতগুলো তল পেলাম? দুটো তল। তাহলে একটি অর্ধগোলকের তল সংখ্যা কত হবে? 2। পরের প্রশ্ন দেখো, সত্য মিথ্যা নির্বাচন করো। সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার অস্তিত্ব নেই। আচ্ছা, তুমি কল্পনা করো তো, এই পৃথিবীতে সবথেকে বড় সংখ্যা কত হতে পারে? তুমি যেটা ভাববে তার একটু বা তার আরও বেশি হবে, তাই না? তাহলে এর কোনো অস্তিত্ব কি আছে? সবচেয়ে বড় সংখ্যার কোনো অস্তিত্ব নেই, কিন্তু সবচেয়ে ছোট সংখ্যারও অস্তিত্ব নেই। কেননা আমরা জানি ধনাত্মক আর ঋণাত্মক বড় সংখ্যা যেমন অস্তিত্ব নেই, ছোটো সংখ্যারও তেমন অস্তিত্ব নেই। কেমন? যদি ধনাত্মক ছোটো সংখ্যা বলা হয় তাহলে শূন্যটা তো সবথেকে ছোটো সংখ্যা হবে, 0 বা 1। কিন্তু ঋণাত্মকের মান যদি হয় এক্ষেত্রেও কোনো সবথেকে ছোটো সংখ্যাটা খুঁজে বের করা বড় কঠিন। কেমন? চলো, তাহলে এই ক্ষেত্রে কী হবে? সত্য হবে। 1/6 অসীম দশমিক সংখ্যা না সসীম দশমিক সংখ্যা? যদি আমরা 1কে 6 দিয়ে ভাগ করি তাহলে পাবো গিয়ে তার মানটা কি অসীম হয় না সসীম হয়? আমরা একটু দেখে নিই। 1 0 দিয়ে 0 নিলাম, 1 নাম করলাম, তাহলে দশমিক দিয়ে 0 নিলাম, কত হলো? 10 নিলাম। 6কে 6 কত নামলো? 4 নামলো, দশমিক 0 পেলাম। 6 6 36, 6 42, 6 6 36 কত নামলো? 4 নামলো, আবার দশমিক 0 পেলাম, 6 6 36, 6 6 36
আবার 4 নামবে, এইভাবে করে করে চলে যাবে। অর্থাৎ আমরা এখানে পৌনঃপুনিকটা ফেলে দেবো, এখানে আমরা পৌনঃপুনিক ফেলে দেবো, তাহলে 6টা উঠে যাবে। অর্থাৎ উত্তর কত হলো 0.116 পৌনঃপুনিক। কেমন? এই উত্তরটা আমাদের হবে। তাই এটা হচ্ছে অসীম। 6টা কন্টিনিউ আসবে, 6টা কন্টিনিউ আসবে, সুতরাং আমরা এই 6-এর মাথায় কিন্তু পৌনঃপুনিক ফেলে দিলাম। তাহলে এর উত্তর কী হবে? এটা হচ্ছে অসীম। অসীম। কেমন? পরের প্রশ্ন দেখো যে গুণ করো 0.02 এর সঙ্গে 0.2 গুণ করবো, তাহলে উত্তরটা কত হবে? দেখো 0.2, 0.02 এর সঙ্গে গুণ করবো 0.2, তাই তো? সংখ্যাটা ঠিক লিখেছে অবশ্যই। দেখো এবার আমরা গুণ করি, দেখো আমরা সাধারণ গুণ করবো। আমরা দশমিককে সামান্য ভগ্নাংশে পরিণত করি, দশম ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে কত হবে? 2/100 হবে। আর গণিতক 0.2কে সামান্য ভগ্নাংশে করলে 2/10 হবে। কেমন? তাই না? তাহলে এবার দেখো আমরা যদি কাটাকাটি করি কত হবে? 2 2 4 করে দিলাম, 4, আর একের পিঠে 3টে শূন্য। কেমন? তাহলে কত হবে উত্তর? তাহলে 0.3টে সংখ্যা, দশম পর 3টে অঙ্ক থাকতে হবে, একটি অঙ্ক, অর্থাৎ 0.04। কেমন? এটা হচ্ছে তোমাদের উত্তর। তাহলে কি হলো? 0.202 এর সঙ্গে 0.2 যদি গুণ করি আমরা কত পাবো? 0.002। কেমন? চলো পরের প্রশ্ন দেখো, ভাগ করো 7 ভাজিতক 3.5। 7 ভাজিতক 3.5কে আমরা যদি ভাগ করি, 7 ভাজিতক এই 3.5কে আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে এলে 35/10 কত হবে? উল্টে দিই, 7 গুণিতক 10/35 কত হলো? সমান কত হলো? কারেক্ট করো, 7 5-এ 35, 5 2 10, কত হলো উত্তর? 2 হলো। কত হবে? 2। তাহলে 7কে 3.5 দিয়ে যদি আমরা গুণ করি, অর্থাৎ 3.5 হচ্ছে 7-এর অর্ধেক। কেমন? 3.5 হচ্ছে 7-এর অর্ধেক, সুতরাং আমরা উত্তর পাবো কত হবে? 2। আর 3.5কে 5-এর সঙ্গে 2 যদি গুণ করি 7 উত্তর হবে। কেমন? মানের ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড়। দেখতে পাচ্ছি ছোট থেকে বড় যদি সাজাই আমরা প্রথমে পাচ্ছি কি? প্রথমে পাচ্ছি 0.9 গুণিতক একটা সংখ্যা, তারপরে কত হচ্ছে? 0.2 ইকুয়ালস টু 0.2 আর 0.9, 0.2 আর 0.9। তাহলে এই 3টি সংখ্যাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। চলো দেখি। দেখো 0.9 গুণিতক 0.2কে 9 দুগুণে 18, 0.1818। কেমন? 0.9 সঙ্গে 0.2 যদি গুণ করি আমরা 0.18 পাবো। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলো আমি আবার নিচে পুনরায় লিখি, 0.2, 0.9। দেখতে পাচ্ছি এর মধ্যে কী বলা হয়েছিল? আমাদের বলা হয়েছিল যে মানের ঊর্ধ্বক্রমে সাজা, তাই তো? মানের ঊর্ধ্বক্রমে সাজা, অর্থাৎ ছোটো থেকে বড়ো। ছোটো থেকে, এর মধ্যে সবথেকে ছোটো দেখতে পাচ্ছি আমরা এই সংখ্যাটা সবথেকে ছোটো দেখতে পাচ্ছি, অর্থাৎ 0.9 ইন্টু 0.2 এই সবথেকে ছোটো সংখ্যা। এর থেকে বড় কিন্তু 0.2, অর্থাৎ 0.2 সবথেকে এই সংখ্যা থেকে বড় বা 0.2 থেকে বড় হচ্ছে এই সংখ্যাটা, আর 0.9। খুব সহজে হয়ে গেল। কেমন? খুব সহজে হয়ে গেল। বেশ, পরের প্রশ্ন দেখো, সমবিন্দু সরলরেখা বলতে কী বোঝো? দেখো সমবিন্দু সরলরেখা আমি তাদের বলবো, দেখো কি প্রশ্ন করা হয়েছিল? প্রশ্ন হচ্ছে সমবিন্দু সরলরেখা কাকে বলে? তো সমবিন্দু সরলরেখা যদি আমরা লিখি, সমবিন্দু সরলরেখা, দেখো একটি বিন্দুকে কেন্দ্র করে কি লিখবে? একটি বিন্দুকে কেন্দ্র করে যখন একাধিক সরল রেখা অঙ্কন করা হয় তাকে আমরা সমবিন্দু সরলরেখা বলবো। যেমন দেখো এই মাঝে একটা বিন্দু দিলাম, এই বিন্দুকে কেন্দ্র করে যখন একাধিক সরলরেখা অঙ্কন করব তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা সমবিন্দু সরলরেখা বলবো। কেমন? পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হচ্ছে 3টি অসমাপিত সরলরেখা সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে? দেখো কি বলেছে? 3টি অসমাপতিত। দেখো এরকম একটা রেখা, এরকম একটা রেখা, এরকম রেখা, তো কতগুলো বিন্দুতে ছেদ করেছে? 1 2 3, অর্থাৎ তোমরা দিয়ে দেবে A B C, এরকম একটা বিন্দু, 3টি বিন্দু দিয়ে দেবে। বেশ,
23 টাকার জমা এর বিপরীত রাশিটি কি? অর্থাৎ দেখো -23 টাকা জমা যদি বলে, -23 টাকা জমা বলতে সাধারণভাবে বিপরীত সংখ্যা যদি না হতো, তাহলে বিপরীত রাশি যদি না হতো, তাহলে এই ক্ষেত্রে হতো -23 টাকা ক্ষতি বা লস বলা হয়। আর এই ক্ষেত্রে -23 টাকার বিপরীত হচ্ছে +23 টাকা, অর্থাৎ 23 টাকা জমা হবে। এর উত্তর হবে 23 টাকা জমা। কেমন? এই যেহেতু বিপরীত বলেছে, আর যদি বিপরীতে যদি নাই রাশি হতো, তাহলে আমাদের বোঝাতে হতো -23 টাকা কথার অর্থ হচ্ছে, -23 টাকা জমা কথার অর্থ হচ্ছে -23 টাকা ক্ষতি, অর্থাৎ 23 টাকা ক্ষতি। -23 টাকা জমা মানে কি 23 টাকা ক্ষতি হতো। কেমন? তারপর প্রশ্ন দেখো, একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে পার্কটির পরিসীমা কত? আমরা জানি বর্গাকার পার্কের পরিসীমার সূত্র কি জানি আমরা? পরিসীমার সূত্র হচ্ছে জানি যে 4 ইন্টু বাহু সমান কী হবে? পরিসীমা। এটা হচ্ছে বর্গাকার পার্ক বলো, বর্গাকার ক্ষেত্রে ওই যে পরিসীমা বলো। কেমন? আর আমাদের বলা হচ্ছে যে পার্কের বাহুর দৈর্ঘ্য বলেছে, একটি বর্গাকার পার্কের বাহু দৈর্ঘ্য হলে তার পরিসীমা কত? তাহলে বাহু দৈর্ঘ্য বলছে কত? এখানে 15 মিটার বলা হয়েছে, সমান কত দেবে? 4 গুণিতক বাহু, বা 4 গুণিতক বাহুর মান কত হচ্ছে? 15 মিটার, বাহুর মান 15 মিটার। তাহলে 15 মিটার হলে তাহলে কত করবো? পরিসীমা সমান কত বেরোবে? 15 4 কত হবে? 15 4 60, কত? 60 মিটার। কত হবে? 60 মিটার। পরিসীমা কত হবে? 60 মিটার। প্রশ্ন দেখো 2 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি। দেখো 11 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর লেখো, মৌলিক সংখ্যাগুলো লেখো। দেখো 11 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হবে। 11 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো দেখো কী হবে? 11 মৌলিক সংখ্যা, 11 13 14 15 হবে না, 16 হবে না, 17 হবে, 18 হবে না, 19 হবে, 20 হবে না, 21 হবে না, 22 হবে না, 23 হবে, 24 হবে না, 25 হবে না, 26 হবে না, 27 হবে না, 28 হবে না, 29 হবে, 29 আর 30টা যৌগিক সংখ্যা। তাহলে কী কী পেলাম? 11 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 11 পেলাম, 13 পেলাম, 17 পেলাম। কেমন? 19 পেলাম, 23 পেলাম, 24 25 26 27 হবে না, 28 হবে না, 29টা হবে। তখন কটা পেলাম? 11 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো পেলাম কটা? 1টা 2টো 3টে 4টা 5টা 6টা। কেমন? বেশ, প্রশ্ন দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে এত এবং এত। যদি একটি সংখ্যা 725 হয়, তবে অপর সংখ্যাটি কত হবে? তাহলে আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান কি জানি? লসাগু ইন্টু গসাগু। কি জানি? লসাগু ইন্টু গসাগু। অর্থাৎ একটি সংখ্যা গুণিতক অপর সংখ্যা সমান লসাগু গুণিতক গসাগু। তাহলে দুটি সংখ্যার গুণফল বলা হচ্ছে, একটি সংখ্যা আর অপর সংখ্যা, দুটি সংখ্যা। তো দুটি সংখ্যার গুণফল বলা হচ্ছে, বা একটি সংখ্যার মান কিন্তু অলরেডি দেওয়া আছে, আর লসাগুর মানটাও দেওয়া আছে, গসাগুর মানটা দেওয়া নেই, অপর সংখ্যার মানটা জানতে চাওয়া হচ্ছে। তাহলে কি বলা হয়েছে? বলা হয়েছে আমাদের যে লসাগু বলা হয়েছে 2175 আর গসাগু বলছে 145। আর একটি সংখ্যা দেওয়া হচ্ছে 725, তবে অপর সংখ্যা কত? একটি সংখ্যা হচ্ছে 725 আর গুণিতক অপর সংখ্যা সমান লসাগু বলা হয়েছে, লসাগু হয়েছে 2175 গুণিতক গসাগু কত? 145 গুণিতক হচ্ছে 145 গসাগু। তাহলে গসাগু যদি 145 হয়, তবে দেখো আমরা অপর সংখ্যার মানটা সহজে পেয়ে যাব। তাহলে অপর সংখ্যা সমান কত হবে? অপর সংখ্যা সমান এই টোটাল রাশির সঙ্গে 725 কিন্তু আমরা ভাগ করে দেবো। তাহলে 2175 গুণিতক 145 বাই 725। 2175, তাই তো? 2175 আর 145 আর 725, ঠিক আছে? সংখ্যাগুলো তোলাটা আমাদের ঠিক আছে। দেখো আমরা 25 দ্বারা বিভাজ্য হবে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলো, এই সংখ্যাটাও 25 দ্বারা বিভাজ্য হবে, এটাও 25 দ্বারা বিভাজ্য হবে। দেখো 25-এর নামটা কাটবে, কেমন? 25 3 75 বেশি 25 2 50, বাকি কত থাকছে? 50 আর হচ্ছে 60 70 বাই বা 22 হচ্ছে, 22 আর 5 225, 225 থেকে যাচ্ছে 225, 50 থাকছে গিয়ে 50 আর 22 থাকছে, 22 মানে কি 225 হচ্ছে, 225 হচ্ছে। কেমন? তা 225 অর্থাৎ কোন নামতে কাটবে? 225 কোন নামতে কাটবে? সরি, 225 হবে গিয়ে তোমার 225, 25 4 100, 50 200, 25 9 225 নয়, 25 9 225। কেমন?
কেটে গেছে। তাহলে আমরা দেখে নিই 725কে আমরা যদি 25 দ্বারা বিভাজ্য করি তাহলে কত হবে, 25 দুগুণে 50, কত নামবে 2 আর 2 5, আর 25 নয় 225, 25 নয় 225, কেটে গেছে, 29 হয়েছে। আবার 2175কে আবার যদি 25 দ্বারা বিভাজ্য করি, 2175কে যদি আমরা 25 দ্বারা বিভাজ্য করি, দেখো 25 দ্বারা যদি বিভাজ্য করি, 25 আসছে 200, 25 আসছে 200, কত হবে 17 নামবে আর 5 নামবে 175, 25 সাথে 175, 25 সাথে 175, কত নামলো এখানে 75 হলো, কত হলো 75, 87, দেখো 87 হয়েছে। তারপরে 145, 145 2 নামতে আছে, 9 5 45, 5 দিয়ে 29, 5 যদি গুণ করি, 5 9 45, 5 হাতে হলো 4, 5 দুনে 10, 11 12 13 14, 145, ঠিক আছে। 21 5 29 5, 29 5 145, কত থাকলো, দেখো এখানে কিন্তু 87 আছে, 87 গুণিতক 5 সমান কত হবে, 87-এর সঙ্গে 5 গুণ যদি গুণ করি, 7-এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে কত হবে, 5 5 25, 5 হাতে 2 আর 5 40, 41 425, কত হবে 425। তাহলে অপর সংখ্যা কত হবে, অতএব আমাদের রাফটা কোথা থেকে হলো, এখান থেকে রাফটা হলো, এখান থেকে রাফটা হলো কেমন, আর এটা এইটুকু হয়েছে। তাহলে কত হলো, অতএব অপর সংখ্যা সমান কত হবে, অপর সংখ্যা সমান কত হবে 425, কেমন। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলেছে যে গসাগু নির্ণয় করো। আমরা সাধারণভাবে গসাগুটা নির্ণয় করতে পারি 2200-র সঙ্গে 2475 যদি আমরা লসাগু আর 1685 তিনটির সঙ্গে যদি লসাগু করি তাহলে দেখো কী পাই, সরি গসাগু নির্ণয় করতে বলছে। চলো এই গসাগুটা করি। দেখো গসাগু কিন্তু তিনটি সংখ্যা এমন সংখ্যা দ্বারা বিভাজ্য করবে তিনটি সংখ্যাকে যেন তিনটি সংখ্যা একই সঙ্গে কাটে। এ হচ্ছে গসাগুর নিয়ম, কেমন। এমন সংখ্যা দ্বারা বিভাজ্য করবে তিনটেকে যেন তিনটি জন কাটে, কেমন। দেখো আমরা যদি 25 দ্বারা বিভাজ্য করি তাহলে সবগুলো কেটে যাবে, 25-এর প্রয়োজন নেই, আমরা 5 দিয়ে কাটি দেখি। 5 4 20, 2 20, 5 4 20 0, আর 5 4 20 4 47, 5 5 9 45, 46 2 25, 5 5 25, বেশ। 5 3 15, 1 15, 5 3 15 0, আবার 5 দ্বারা বিভাজ্য হবে, শেষে 0 অথবা 5 থাকলে সেই সংখ্যাগুলো হবে 5 দ্বারা বিভাজ্য। তাহলে দেখতে পাচ্ছি 440 বা এই সংখ্যাগুলো দেখছি সবার শেষে 0 আর 5গুলো থাকছে, সুতরাং আমরা 5 দ্বারা বিভাজ্য করতে পারবো, সহজ নিয়ম। দেখো তাহলে তারপরে 5 দ্বারাও বিভাজ্য হবে, 5 5 5 40, 4 40, 5 40, তাহলে দেখতে পাচ্ছি 5 9 45, 4 45, 5 9 45, তা দেখতে পাচ্ছি আচ্ছা 5 6 30 আর 30, 5 6 30 66। দেখো এবার 88 99 আর 66, এটা কিন্তু 11 নামতা দ্বারা বিভাজ্য হবে, 11 দ্বারা, 11 আসছে 88, 11 9 99 আর 11 6 66, কেমন। বেশ, আর যাবে না 8 9 6 কিন্তু আর কোনো সংখ্যা, এই তিনটি সংখ্যা কিন্তু এই দুটি সংখ্যা একটি সংখ্যা দ্বারা বিভাজ্য হলে বা এই দুটি সংখ্যা এইটি বিভাজ্য হলেও এই দুটি সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে, এই সংখ্যাটা এই দুটো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে, সুতরাং এক্ষেত্রে আমাদের গসাগু আর হবে না, শুধু গসাগুগুলো হবে এই সাইটের সংখ্যাগুলো, এই ধারের সংখ্যাগুলো আমাদের গসাগু করতে হবে। তাহলে অতএব গসাগু সমান কত হবে, গসাগু সমান 5 গুণিতক 5 গুণিতক 11, কত হবে, দেখো হ্যাঁ 5 5 11 5 55 বা 5 25, 25 11, 25 আর 11 যদি গুণ করি তাহলে 25 আর 25 কত হবে, 5 7 2 275, কত হবে 275, কেমন 275। বেশ, পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলছে প্রদত্ত আবৃত্ত দশমিক সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। দেখো প্রদত্ত আবৃত্ত দশমিক সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে দেখতে পাচ্ছি আমরা 4.72 পৌনঃপুনিক, 4.72 পৌনঃপুনিক, 4.72 পৌনঃপুনিক। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করি তাহলে দেখতে পাবো, দেখো সমান দেবো পাশে দিয়ে, আমরা সুবিধা হবে বুঝতে। দেখো বাই দিলাম, এই সংখ্যা দেখো দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে মোট কত সংখ্যা পড়ে থাকছে, 4 4 7 2, বেশ এই পর্যন্ত রাখবে। এরপরে দেখো দশমিক মানে আমরা ধরে নিই 1, এরপরে কতগুলো অঙ্ক আছে, দুটো অঙ্ক মানে কি দশমিক পৌনঃপুনিক বাদ দেওয়া, মনে করো এগুলো নেই, শুধু দশমিকটা আছে বলে মনে করো পৌনঃপুনিক নেই, তাই পৌনঃপুনিক নেই মনে করে কতগুলো অঙ্ক থেকে দেখো কতগুলো হচ্ছে, দুটি অঙ্ক মানে কি দুটি শূন্য পাবো আমরা, তারপরে বিয়োগ, উভয় দিকে বিয়োগ দিয়ে দাও। এবার দেখো
যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে সেই সংখ্যার আগের দিকে লক্ষ্য করবো, দশমিক বাদ দিয়ে মোট কতগুলো অঙ্ক পড়ে থাকছে দেখো। 2-এর মাথায় পৌনঃপুনিক আছে, এই 2-এর আগে কী সংখ্যা পড়ে আছে দেখো, 4 আর 7 পড়ে আছে। দশমিক বাদ দিলে কত হবে? 47। কত হবে? 47। নিচে দেখো দশমিক কত আছে, দশম মানে 1 ধরলাম। দেখো পৌনঃপুনিক যে সংখ্যার মাথায় আছে তার আগে দেখো লক্ষ্য করো, দশমিক এবং যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে এই দুটি সংখ্যা অব রাখো। মাঝে কতগুলো অঙ্ক আছে? দশমিক আর যে পৌনঃপুনিকের মাঝে যে সংখ্যাটা ফাঁকা আছে, একটা মুক্ত আছে, সেই সংখ্যা কত আছে? একটা আছে, দেখতে পাচ্ছি একটা। 7 পড়ে আছে, 7 মানে কি? একটা সংখ্যা মানে কি? একটা শূন্য বসে দাও। বেশ, আমাদের কাজ শেষ। এবার কিন্তু আমরা বিয়োগ করব। 472 থেকে 47 বাদ দাও। 472 থেকে 47 বাদ দিলে কত হবে? দেখো 12 থেকে 7 বাদ দিলে কত হবে? এখানে করো 12 থেকে 7 দিলে 5, 7 5 12, 7 5, এটি হচ্ছে 6, 6 থেকে 4 হলে 2, কেমন? আর এটি কত আছে? 4, 425। কত হলো? 425। আর নিচে কত আছে? 100 থেকে যদি 10 বাদ দিই কত হবে? 90। কত হবে? 90। এবার দেখো 425 আর 90 5 দ্বারা বিভাজ্য হবে। 5 আসছে 40, 2 25, 5 5 25, আর 5 একে 5 আর 40, 5 আসছে 40, 18। আবার দেখি কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 9 45 হবে না, 2 দ্বারা বিভাজ্য হবে না, 3 দ্বারা বিভাজ্য হবে না, 3 দ্বারা 18 হলে 85 আর হবে না। কত হচ্ছে? 85/18। তাহলে আমাদের এই পর্যন্ত থাকলো 85/18, কেমন? 85/18 উত্তর তোমাদের। পরের প্রশ্ন দেখো, 7/11 ভগ্নাংশটিকে আবৃত দশমিকে পরিণত করো। আবৃত দশমিকটি শুদ্ধ না অশুদ্ধ আবৃত দশমিক তা লেখো। আমরা শুদ্ধ বা অশুদ্ধ আবৃত দশমিক সংখ্যা বের করতে হলে ভগ্নাংশ সংখ্যাকে তাহলে কী করবো? 7/11 আছে, 7/11 আছে, একে যদি শুদ্ধ কিনা অশুদ্ধ বা অশুদ্ধ হয় কিনা দেখি। যদি ভাগ কেটে যায় সেক্ষেত্রে বেশ শুদ্ধ হবে, আর যদি ভাগ যদি না কাটে সে অশুদ্ধ হবে। একে তাই তো? না, সরি, হয় না। যে সংখ্যার মাথায় প্রথমেই পৌনঃপুনিক থাকে, এই প্রথমেই যদি পৌনঃপুনিক থাকে সেগুলো হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। আর যেগুলোর মাথায় পরে বা একটা বা দুটোর পর থেকে যদি পৌনঃপুনিক পড়ে থাকে সেক্ষেত্রে হবে সেটা হবে কি? অশুদ্ধ দশমিক সংখ্যা বা অশুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তাহলে এক্ষেত্রে দেখি ভাগটা করি। 7কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, 10 শূন্য দিয়ে 0 নিলাম, 7 নামলাম, দশমিক দিয়ে 0 নিলাম, 11 6 66 পেলাম। কত নামলো? 4 নামলো, 0.0 পেলাম, 11 3 33 পেলাম, 7 পেলাম, দশমিক আছে 0 পেলাম। তাহলে আবার 70 ফিরে আসছে, কিন্তু দেখো 70 ফিরে আসছে। সুতরাং কী হবে দেখো, এক্ষেত্রে শুরুতেই কিন্তু আমাদের দশমিকটা পড়বে। এখানে দেখি দেখো, 11 6 66, 11 6 66, আবার কত নামলো? 4 নামে, দশমিক আছে 0 পেলাম, আবার দেখছি 11 3 33, 11 3 33, 7 নামলো। তো এক্ষেত্রে কিন্তু 63 কিন্তু বারবার আসবে, 63 কিন্তু বারবার, আবার 6 আসবে, আবার 3 আসবে, আবার 6 আসবে, 3 আসবে। সুতরাং এক্ষেত্রে আমরা এইখানে দশমিকটা ফেলে দেবো, অর্থাৎ উত্তর কত হবে তোমাদের? 0.6 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক, কেমন? তাহলে কি জানলাম না, যে সংখ্যাগুলোর দশমিকের পর প্রথম অঙ্কে যদি দশমিক থাকে সেই সংখ্যাগুলো হবে গিয়ে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, আর যেগুলোর পর একটার পর একটা করে যদি দশমিক সংখ্যা আছে সেগুলো হচ্ছে অশুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। এক্ষেত্রে তোমাদের উত্তরটা হবে, এক্ষেত্রে দেখো দশমিকের পর কিন্তু দশমিকটা অলরেডি পড়ে গেছে, কেমন? দশমিকের পর পরপর পড়ে গেছে। দেখো এখানে পৌনঃপুনিক গেলে 63 করে আসবে, সুতরাং এক্ষেত্রে হবে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। উত্তরটা কী হবে তোমাদের? শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলেছে কি দেখো, বলছে যে অনিলবাবুর তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। তার মাসিক আয় যত হবে আয়ের 22% মাসিক বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে এত টাকা বাড়ি ভাড়া দেন, দেখো বাড়ি ভাড়া দেয় 22%, আবার বলছে বাড়ি ভাড়া দেয় এত টাকা, সুতরাং দুটো মান কিন্তু সমান আছে। তাহলে 22% কত টাকার 22% হচ্ছে? দেখো তার আয়ের 22% বলছে, তবে অনিলবাবুর মাসিক আয় কত? তাহলে আমি যদি ধরি যে অনিলবাবুর মাসিক আয় ধরি অনিলবাবুর মাসিক আয় সমান x টাকা, তাহলে এক্ষেত্রে আমরা করবো কি, প্রশ্নানুসারে দিয়ে দাও, প্রশ্নানুসারে। তাহলে এক্সের 22%, এক্স গুণিত এক্স এর 22% মানে কত হবে? এক্স এর 22% সমান কত টাকা বলছে? এক্সের 22% বলছে, এক্স টাকার এক্সের 22% বাড়ি ভাড়া দেন, অর্থাৎ বাড়ি ভাড়া দেন
কত হবে প্রতি মাসে বাড়ি ভাড়া দেন 1870 টাকা, অর্থাৎ 1870 টাকা। বা এক্সের 20% মানে কি এক্স গুণিতক 20/100, তাই না, সমান 1870 টাকা। বা এক্সের 20% 0 কেটে দাও, আর 2 × 2 = 2 × 5 = 10 সমান এক্স গুণিতক 1/5 সমান কত হবে 1870 টাকা। বা এক্স গুণিতক 1/x মানে কি, আমরা এক্সটা লবস ধরো, লবটা লবের সঙ্গে গুণ হবে গুণের সময়, তাহলে x/5 হচ্ছে, এক্সের সঙ্গে এক গুণ করলে এক্স হচ্ছে ইকুয়ালস টু 1870। বা তাহলে এর সঙ্গে এটা গুণ হবে, এক্সের মান পড়ে থাকবে, তাহলে এক্স ইকুয়ালস টু 1870 গুণিতক 5। বা এক্স ইকুয়ালস টু কত হবে, এক্স ইকুয়ালস টু কত হবে 5 0 0 7 5 35 5 হাতে 3 8 5 40 41 42 43 43 3 হাতে 4 8 5 5 6 7 8 9 কত হবে 9350 টাকা। তাহলে এক্স মানে ধরেছিলাম কি মাসিক আয়, এক্স মানে ধরেছিলাম মাসিক আয়, অতএব তার মাসিক আয় কত হবে, মাসিক আয় সমান 9350 টাকা। কেমন? পরের প্রশ্ন চলো দেখি। বলছে আমার কাছে কি বলছে, আমার কাছে 180 টাকা আছে, আমার টাকার এত অংশ দিয়ে খাতা কিনলাম। আমার যে এই টাকার এত অংশ মানে 25/100 হবে, এত অংশ দিয়ে খাতা কিনলাম, এবং আমার টাকার এত অংশ দিয়ে গল্পের বই কিনলাম। তাহলে এখন আমার কাছে কত টাকা পড়েছে? তাহলে আমার কাছে মোট টাকা আছে 180 টাকা। তাহলে আমার মোট টাকা কত হবে, সরি মোট টাকা হবে সমান 180 টাকা, 180 টাকা। কেমন? আমার টাকার পরিমাণ কত হচ্ছে 180 টাকা। তা 0.25 অংশ দিয়ে খাতা কিনলাম। খাতা কিনেছি কত পার্সেন্ট দিয়ে? খাতা কিনেছি, অতএব খাতা কিনেছি কত টাকা? খাতা কিনেছি এত টাকার 0.25 টাকা। তাহলে 180 এর 0.25 টাকা খাতা কেনা, কত হবে 180 এর মানে গুণ জানি আমরা, 0.25 মানে কি 25/100 টাকা সমান কত হবে 0 কেটে দাও, কেটে দিয়েছে। তাহলে 5 5 25 আর 5 2 10, 2 9 18 কত টাকা হবে 9 গুণিতক 5 9 5 45 টাকা। তাহলে 45 টাকা দিয়ে কি কিনেছে, খাতা কিনেছি কত টাকা, খাতা কিনেছে 45 টাকা দিয়ে। আবার গল্পের বই কিনেছি, তাহলে আমার টাকার কত পার্সেন্ট দিয়ে, কত শতাংশ দিয়ে, কত অংশ দিয়ে, আমার টাকার 0.4 অংশ দিয়ে, আমার টাকার 0.4 অংশ, অর্থাৎ কত হবে 180 এর কত টাকা 0.4 টাকা দিয়ে। তাহলে বা 180 এর মানে গুণ আর 4/10, 0 কেটে দাও, কত পড়ে থাকছে 18 গুণিতক 4 সমান কত হবে 8 4 12 2 হাতলে 1 1 1 2 অর্থাৎ 22 টাকা। তাহলে 22 টাকা দিয়ে গল্পের বই আর খাতা 45 টাকা। তাহলে মোট কত টাকা? খাতা ও বই মিলে মোট কত হবে? খাতা ও বই মোট খাতা ও বই এর দাম সমান কত হবে? খাতা কিনেছি 45 টাকা আর গল্পের বই কিনেছি আমার টাকা 0.4 টাকা, অর্থাৎ কত হবে 22 টাকা, অর্থাৎ যুক্ত 22 সমান কত হবে 5 6 7 টাকা আর হচ্ছে 4 2 6 টাকা, 67 টাকা। কত খরচে? 67 টাকা। তাহলে এত টাকা খরচ করেছে, খাতা ও বই মিলে কত টাকা খরচ করেছে? 67 টাকা। কত টাকা? 67 টাকা। কেমন? এবার 67 টাকা যদি হয়, এবার দেখো আমার কাছে আর কত টাকা পড়ে আছে। দেখো তাহলে 67 টাকা যদি খরচ হয়, তাহলে আমার কাছে কত টাকা পড়ে আছে? বলছে 180 টাকা ছিল আমার কাছে, 180 টাকা। দেখো আমার বইয়ের 0.25 অংশ দিয়ে খাতা কিনেছি, আমার টাকা আমার টাকার, আর আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনেছি। এখন আমার কাছে কত টাকা পড়েছে? তাহলে এত টাকা যদি খরচ হয়ে থাকে, তাহলে আমার কাছে কত টাকা পড়েছে? আমার কাছে আছে, লিখবে আমার কাছে আছে সমান, তাহলে 180 টাকা থেকে 67 টাকা বাদ দেবে, 67 টাকা বাদ দেবে, বাদ দিলে কত হচ্ছে 180 থেকে 67 টাকা যদি বাদ দিই কত হচ্ছে 10 থেকে 7 দিলে 3 আর 7 থেকে 4 দিলে 1 1 করতে 113 টাকা। কত টাকা আছে আমার কাছে? আমার কাছে আছে
13 টাকা। কেমন? সরি, এখানে একটু ভুল হয়ে গেছে, দেখো এখানে একটু ভুল হয়েছে, মানে কি 18 4 গুণ করাটা ভুল হয়ে গেছে, আমি যোগ করে দিয়েছি এখানে। 18 সঙ্গে 4 যদি গুণ করি, 8 4 12, 8 4 32, 2 হাতে 3, 4 4 5 6 7, 72 টাকা। 8 4 72, তাহলে 72 টাকা দিয়ে কিন্তু 72 টাকা দিয়ে গল্পের বই কেনা হয়েছে। 22 টাকা না, 72 টাকা। 72 টাকা দিয়ে গল্পের বই কেনা হয়েছে। তাহলে 72 টাকা এখানে খাতা কিনেছি, গল্পের বই 72 টাকা, তার খাতা কিনেছি 45 টাকা। তাহলে 72 টাকা আর 45 টাকা, 45 টাকা এখানে 72 করে দাও। 72 মোট কত হবে? 45 যুক্ত 72, 45 যুক্ত 72 কত হবে? তোমার 5 6 7 হবে। আর এখানে 5 4 কত হবে? 5 7 4 7 4 11, 117 টাকা। কত হচ্ছে? 117 টাকা খাতা কিনেছি, 117 টাকা। খাতার বই মিলে মোট কত টাকা? 117 টাকা। আর আমার কাছে আছে কত টাকা দেখো, 180 থেকে 117 টাকা বাদ দাও, 117 টাকা বাদ দাও। তাহলে 180 টাকা থেকে 117 টাকা বাদ দাও, কত হবে? তাহলে 180 থেকে 117 টাকা বাদ দাও, 117 টাকা বাদ দাও, কত হবে? 3 টাকা। আর এক্ষেত্রে হবে 7 থেকে 1 বাদ দিলে কত হবে? 6, 63 টাকা। কত টাকা? 63 টাকা। তাহলে কত টাকা থাকবে আমার কাছে? আমার কাছে 63 টাকা থাকবে। কত টাকা? 63 টাকা। কেমন? 63, তোমরা একটু ভালো করে বুঝে নাও, 63 টাকা। কেমন? পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হচ্ছে যে আমার যোগফল নির্ণয় করো। পরে এই প্রশ্নটা 7 থেকে প্রশ্নটা হয়ে গেছে। এবার দেখো 8 প্রশ্নটা দেখো। 8 থেকে প্রশ্ন, যোগফল নির্ণয় করো। যোগফল হচ্ছে -14 -12 আর +21 যোগ করতে বলছে। চলো দেখো, যোগ করছি সমান, তাহলে এটা -14 প্লাস -12 প্লাস +21। দেখো ব্র্যাকেট তুলি, -14 প্লাস মাইনাসে -12 আর প্লাসে প্লাসে +21। আমরা যদি প্রথমে যোগ ছাড়াও আমরা প্রথমে যদি স্বাভাবিক ধারাবাহিক যোগ বিয়োগ করি, তাহলে কী হবে? -14 -12 মাইনাস মাইনাসে প্লাস হয়, সংখ্যা থেকে যোগফল কত হবে? 26, -26 আর +21 কত হবে? সমান -26 থেকে +21 বাদ দিলে কত হবে? -5, -5 উত্তর। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে সরল করো, বলছে -11 প্লাস +18 -16। দেখো সরি, এগুলো হচ্ছে মাইনাস করতে, সরি এদিকে হচ্ছে বিয়োগ করতে বলছে। স্বাভাবিকভাবে বলা হচ্ছে প্লাস আছে, প্রথমে একটা প্লাস আছে, তারপরটা কিন্তু মাইনাস হবে। -16 + 18। চলো এদিকে দেখো করে নিয়েছি, সংশোধন করে নিয়েছি। -11 প্লাস +18 -16। কেমন? ঠিক আছে? হ্যাঁ ঠিকই আছে। চলো এবার দেখি, আমরা ব্র্যাকেট প্রথমে তুলে নিই। -11, দেখো ব্র্যাকেট তুলে প্লাসে প্লাসে প্লাস হচ্ছে +18, আর ব্র্যাকেট তুলে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে +16। বেশ, দেখো ধারাবাহিকভাবে আমরা যোগ বিয়োগ করি, মাইনাস প্লাস থেকে মাইনাস হয়, সংখ্যাদের মধ্যে বিয়োগফল, তাহলে +7 হবে আর +16 হবে। কেমন? তাহলে আমরা যোগ করবো 7 6 কত হবে? 13, অর্থাৎ 23 +23। কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে সংখ্যারেখার সাহায্যে যোগ করো। দেখো সংখ্যারেখার সাহায্যে যোগ করছে, দেখো এখানে +9 বলেছে আর -7 বলছে। যোগ করতে বলা হচ্ছে, অর্থাৎ আমাদের ডান দিকে ক্রমশ সংখ্যারেখার ডান দিকে যেতে হবে। চলো করি। যোগ করতে বলা হচ্ছে, অর্থাৎ আমাদের ক্রমশই শূন্যের ডান দিকে যেতে হবে। শূন্যের সংখ্যারেখা শূন্যের ডান দিকে 17 পর্যন্ত যেতে হবে। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 পর্যন্ত ধরো, 17। দেখো +9 বলেছে, আমরা জানি যে ক্রমশ শূন্যের ডান দিকে গেলে ধনাত্মক রাশি, শূন্যের পরবর্তী সংখ্যাগুলো ক্রমশ ধনাত্মক রাশি হয়, আর শূন্যের আগে পূর্ববর্তী রাশিগুলো কিন্তু ঋণাত্মক রাশি হয়। এক্ষেত্রে যোগ করতে বলছে, +9 এর সঙ্গে -7 যোগ করতে বলছে। আমরা +9 পাবো কোন দিকে? ডান দিকে গেলে কী হবে? প্লাস ধনাত্মক হয়। তাহলে +9 হচ্ছে কোন দিকে? 9 এই পর্যন্ত হচ্ছে। তোমরা 0 থেকে 9 পর্যন্ত তীর চিহ্নটা ক্রমশ এই দিকে দাও। কেমন? এদিকে আসবে, অর্থাৎ তীর চিহ্নটা কী হবে? ডান দিকে হবে। যোগ বলা হচ্ছে, ওদের যে +9 এর সঙ্গে যোগ করতে বলছে -7 -17 কথা হচ্ছে এখানে। তাহলে তোমরা কী করবে? এখান থেকে এই পর্যন্ত আবার টেনে দাও, 17 পর্যন্ত যাও,
17 পর্যন্ত গিয়ে এটা তীর চিহ্ন এইদিকে আসবে, তীর চিহ্নটা কিন্তু এদিকে আসবে, কেমন, তীর চিহ্নটা কিন্তু এইদিকে আসবে, অর্থাৎ এটা ঋণাত্মক রাশি -7। দেখো +9 থেকে আর -7 -17 যদি বাদ দাও কত হবে, প্লাস মাইনাসে মাইনাস জানি আমরা, অর্থাৎ বিয়োগ করতে বলছে, তাহলে বিয়োগ হবে, তাহলে বাদ দিতে হবে। তাহলে 9 থেকে কতগুলো ডিস্টেন্স দেখো এখানে, 9 থেকে 17 কত হবে, 8 ডিস্টেন্স। 9 থেকে 17 কত ডিস্টেন্স হবে, 8 ডিস্টেন্স, কেমন। তাহলে উত্তরটা কত হবে, আমার ঋণাত্মক হবে, অর্থাৎ মানটা কোন দিকে হবে, এই দিকে হবে মানটা, অর্থাৎ মান কত হবে, -8, কত হবে, -8, কেমন। ঋণাত্মক হচ্ছে সংখ্যা, কতটা ডিস্টেন্স আছে, ডিস্টেন্সে 8 ঘর ডিস্টেন্স আছে, সুতরাং -8 হবে। তো এইভাবে তোমরা সংখ্যা রেখে অবস্থান করবে। তাহলে উত্তর কত হবে, আমরা গণিত যদি করি +9 যুক্ত -17 কত হবে সমান, তাহলে +9 আর প্লাস মাইনাসে -17, উত্তর কত হবে সমান -8, কেমন। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে যে সরল করো, +25-এর বিপরীত সংখ্যা হচ্ছে -25 আর -7-এর বিপরীতে আসি। দেখো করি, আমরা করে ফেলি। দেখো আমি করেছি উল্টো করে নিয়েছি, দেখো -25কে আমি +25 ছিল, এর উল্টো হচ্ছে -25, আবার +7-এর উল্টো হচ্ছে কি -7-এর উল্টো ছিল +7 হয়েছে, আর এই দুটো সংখ্যা স্থির ছিল, সুতরাং আমরা করবো কি -25 সাইনগুলো চেঞ্জ করলাম, তাহলে -25 তারপরে -7 +7, কেমন। তাহলে কত উত্তর হলো -32 + 6, কেমন, কত হলো, তাহলে মাইনাস প্লাসে মাইনাস সংখ্যাদের মধ্যে বিয়োগফল, এবার কত হলো 26, 12 26 উত্তর হলো -26, বড় সংখ্যা মাইনাস আছে কত, মানে কি -26 উত্তর হবে তোমাদের। চলো পরের প্রশ্ন থেকে। পরের প্রশ্ন বলা হচ্ছে যে সংখ্যা আয়তাকার ভূমি বিশিষ্ট ও ত্রিভুজাকার পার্শ্বতল বিশিষ্ট একটি প্রিজম অঙ্কন করো। এই প্রিজমের কটি তল দেখো, একটা আয়তাকার ভূমি বিশিষ্ট প্রিজম, আর হচ্ছে ত্রিভুজাকার পার্শ্বতল বিশিষ্ট একটি প্রিজম অঙ্কন করো। এই প্রিজমের কটি তল আছে দেখো, এটা আয়তাকার বলেছে আর এটা ত্রিভুজাকার বলেছে। তাহলে দেখো প্রশ্নে তোমাদের বলা হয়েছিল যে আয়তাকার, এটা আয়তাকার ভূমি হবে, আয়তাকার ভূমিটা হবে আয়তাকার, এতে প্রিজম বলা হচ্ছে, আর পার্শ্বতল কিন্তু ত্রিভুজাকার হবে। যদি এইদিকে একটা বিন্দু নাও তাহলে এই ক্ষেত্রে একটা হবে, তাহলে এইদিকে নাও আর এইদিকে নাও, কতগুলো তল দেখো, 1 2 3 4 আর 5টা, মোট কতগুলো কতগুলো তল আছে, তাহলে তল সংখ্যা হবে, তল সংখ্যা সমান কত হবে, প্রিজমের তল সংখ্যা, আয়তাকার ভূমি বিশিষ্ট, ভূমিটা কিন্তু আয়তাকার হবে আর পার্শ্বতল কিন্তু ত্রিভুজাকার হবে, এক্ষেত্রে তল সংখ্যা কত হবে, 5টি। দেখো নিচের একটা আর 5 দিকে 4 দিকে 4টে ত্রিভুজাকৃতি তল, অর্থাৎ কতগুলো 4টি, মোট কত হলো 4টি আর 1টি, কত 5টি তল হবে, 5টি তল সংখ্যা কত 5টি। তারপর প্রশ্ন হচ্ছে যে 4টি অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যাবে, অসমরেখ বিন্দু এঁকে দেখাও। দেখো 4টি সমরেখ নয় কিন্তু অসমরেখ বিন্দু বলছে, প্রত্যেক সরলরেখার নাম দাও। তো 4টি অসমরেখ বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা অঙ্কন করা যাবে, দেখো 4টি অসমরেখ বিন্দু, দেখো আমি যদি এইভাবে অঙ্কন করি 4টি, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, 4টি অসমরেখ একই সমান্তরালে থাকবে না রেখাগুলো, ওই বিন্দুগুলো অসমরেখ অর্থাৎ অসমান বিন্দুগুলো অবস্থান থাকবে। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করি, আবার এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করি, আবার এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করি, এখান থেকে এই বিন্দু যোগ করলাম, কতগুলো বাহু পেলাম, 1 2 3 4, আরও কতগুলো হবে, দেখো এই বিন্দু থেকে এই বিন্দু একটা করে নেব, আর এই বিন্দু থেকে এই বিন্দু একটা নেব, মোট কতগুলো বাহু হলো, 4টি, পার্শ্ববাহু 4টি আর কর্ণ হচ্ছে 2টি, মোট কতগুলো হচ্ছে 6টি বাহু, কটি বাহু 6টি বাহু, 6টি বাহু পাবো বা 6টি সরলরেখা পাবো। এক্ষেত্রে কী বলা হয়েছিল, 4টি অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যাবে, 6টি, এঁকে দেখো দেখিয়েছি, প্রত্যেক সরলরেখার নাম দাও। এবার তোমরা নাম দিয়ে দেবে, দেখো A B C D আর এ হচ্ছে O, তাহলে কতগুলো হলো, তাহলে একটি হলো AB BC CD আর AD, 4টি বাহু, আর এটা হচ্ছে DB একটা বাহু আর AC একটা বাহু। তাহলে তোমরা এইভাবে নামকরণ করবে, তাহলে AB, তারপরে BC, তারপরে CD, তারপরে আছে AD আর AC আর হবে BD, মোট কতগুলো হলো, 1 2 3 4 5 6টা। এভাবে তোমরা পেন্সিল দিয়ে এঁকে দেখাবে, কেমন, পেন্সিল দিয়ে এঁকে দেখাবে।
পরের প্রশ্ন দেখো, বলছে পরের প্রশ্ন বলছে এবার 3 থেকে প্রশ্ন সরল করো। 0.35 ইন্টু 0.35 প্লাস 0.25 ইন্টু 0.25 এই সংখ্যাটা কী হচ্ছে সরল করতে বলছে। দেখো সরলটা আমরা করি, চলো। দেখো সরলের মানটা আমরা তুলে ফেলেছি 0.35 ইন্টু 0.35, এই দুটোকে গুণ করি আমরা। গুণ করলে কত হবে দেখি, গুণ করলে মানগুলো কেমন হচ্ছে দেখে। 35 ইন্টু 35 হচ্ছে 35 ইন্টু 35 যদি গুণ করি সেক্ষেত্রে মানগুলো কেমন কত হবে। রাফি কি আমরা যদি গুণ করি, দেখো 0.35 ইন্টু 0.35 আমরা সাধারণভাবে গুণ করি, মনে করি দশমিক নেই। 5 5 25, 5 হাতে 2, 5 3 15 16 17 17 হাতে 1 17, 5 3 15 17, তাই তাহলে 35 5 175, আর 5 3 15, 5 হাতে 1, 3 3 9 10, তাহলে 5 7 2 2 হাতে 1 2 আর 1 1225, কতগুলো হলো 1 2 3 4, মোট 4টি সংখ্যাটাকে দশমিক 1 2 3 4, এখানে যদি দশমিক বসে তার কাছে 0 বসে দাও, কত হলো তাহলে 0.1225, 0 দশমিক কত হবে সমান 0.1225 হলো, প্লাস আবার 25 ইন্টু 25 0.25, 0.25 আবার 0.25 যদি গুণ করি তাহলে মনে করো দশমিক আর 0 নেই, সাধারণ গুণ করবো। 5 হাতে 25, 5 হাতে 2, 25 5 175 হয়, 5 10 একে 11, 5 25 হাতে 2, 5 125, 5 25 হাতে 2, 5 10 একে 11 12, 5 10 11 12, 125, 25 5 125, তাহলে 25 দুনে 50, 5 2 6, তাহলে মোট 4টি অঙ্কের একটা দশমিক আছে, 1 2 3 আর একটা নেই, মানে এখানে বসাবো দশমিক, অর্থাৎ কত হলো 0.0654, কেমন উত্তর হয়েছে। তাহলে এখানে উত্তরটা আমার ঠিক হয়েছে নিশ্চয়ই, আশা করি দেখতে পাচ্ছে। তাহলে বেশ, আর কত হলো এর উত্তর, এই দুটো দশমিক 0.25 গুণিত 0.25 গুণ করতে কত হলো 0.0625 যুক্ত আবার হচ্ছে 2 গুণিতক 2 35 আর 25 গুণ করবো, তাহলে 2 গুণিতক 35 কত 0.35 গুণিতক 0.25 গুণ করবো, ধারাবাহিক গুণ করি। প্রথমে 0.35 সঙ্গে 0.25 গুণ করি, তাহলে 0.35 সঙ্গে 0.25 গুণ করবো। 5 5 25, 5 হাতে 2, 5 3 15 16 17, 5 10 0 তাহলে 1 3 3 6 7, কত হলো 5 7 8, 5 5 25, 5 হাতে 2, 5 3 15 16 17, আর 5 10 10 3 2 70, 5 7 8 875। দেখো 4টি সংখ্যার দশমিক আছে, 3টি অঙ্ক আছে, উপরের দুটো সংখ্যার মধ্যে মোট 4টি অঙ্কের আগে দশমিক আছে, এখানে 3টি অঙ্ক পেয়েছে, তাহলে এর আগে 4 নম্বর না হলে তাহলে 0 দিয়ে দশমিকটা বসাবো, তাহলে কত হলো 0.0857, আবার 2 পড়ে আছে, আবার এর সঙ্গে 2 গুণ করবো, তাহলে 5 2 10 0 হাতে 1, কেমন 7 2 14 একে 15 5 হাতে 1, 8 2 16 একে 17 7 হাতে 1, 8 2 16 আর 1 17, দশমিক মানে কি দেওয়ার দরকার নেই। দেখি মোট 4টি অঙ্কের আগে দশমিক, মানে এখানে দশমিকটা বসিয়ে দেবো 0, তাহলে কত হলাম 0.1750, 0.1750 যোগ করবো। এবার আমরা ধারাবাহিক যোগ করবো, এখানে যদি যোগ করি কত কী পেলাম আমরা, একটা পেয়েছি কত 0.125, এখানে একটা পেয়েছে, এখানে একটা পেয়েছে, কত পেয়েছে দেখো 0. একটা পেয়েছে 0.1225, আর একটা পেয়েছি কত 0.0625, 0.0625, আর পেয়েছে 0.1750, যোগ করবো। 5 5 10 হাতে 1, 5 4 9 9, 5 5 5 10 0 হাতে 1, 7 8 7 15 16 17 একে 18 18 হাতে 1, আর 1 2 একে 3, 8 7 8 6 13 14 15 একে 16 17, দেখো 5 4 10 0 হাতে 1, 7 একে 8 8 6 14 15 16, সরি 16 16 16 6 হাতে 1, 1 2 একে 3, 36 দশমিক সংখ্যা 0, আর 3600 0.36, উত্তর কত হবে 0.36, 0.36, দুটো শূন্য তো উঠে যাবে, উত্তর কত হবে 0.36, কেমন। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলা হচ্ছে যে একটি শহরের বর্তমান জনসংখ্যা এতজন, যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বৃদ্ধি পায়, কত 26,250-এর 4% আমাদের বের করতে হবে। তাহলে 4% বৃদ্ধি পেলে কত হবে মোট জনসংখ্যা পরের বছর।
তাহলে প্রতি হারে জনসংখ্যা বাড়ে, তবে পরের বছরে জনসংখ্যা কত হবে? পরের বছর জনসংখ্যা যা 2 বছরের পর জনসংখ্যা কত হবে? তাহলে এই বর্তমান জনসংখ্যা 26,250, এর পরের বছর হবে 4% বাড়লে 26,250 সঙ্গে যোগ করবে, যোগ করে আবার তারপরের বছর মানে 2 বছর বলেছে, তারপরের সঙ্গে পরের বছরে আবার 4% বৃদ্ধি পাবে। যে পরিমাণ সংখ্যা বেড়েছিল তার আবার 4% বৃদ্ধি পাবে। তাহলে চলো আমরা গণিতটা করি। তাহলে বর্তমান জনসংখ্যা হচ্ছে 26,250। তাহলে শহরের বর্তমান জনসংখ্যা সমান 26,250 জন। কত হচ্ছে? 26,250 জন। 26,250 জন বলা হচ্ছে। আর যদি 4% বাড়ে, যদি বার্ষিক 4% বৃদ্ধি পেলে, বার্ষিক 4% বৃদ্ধি পেলে পরের বছরে, অর্থাৎ পরের বছরের জনসংখ্যা, পরের বছরের মোট জনসংখ্যা সমান 26,000, নিচে লিখছি 26,250 যুক্ত আবার 26,250 গুণিতক কত? 4%, মানে 4/100, 4/100, কেমন? 4/100, 4% মানে কত হবে? 4/100 হবে। তাহলে 0 0 কেটে দাও, আবার 10 আছে, 4 গুণ করো। দেখো 4 2 দুগুণে 4 আর 2 5 10, 5 দ্বারা বিভাজ্য করো। 5 5 25, 1 12, 5 2 10, 2 25, 5 5 25, কত হলো? সমান 26,250 যুক্ত 5 দুগুণে 10 0, হাতে 1, 2 4 1 5, আর 5 দুগুণে 10, 1050 জন। 4% মানে কত হবে? 1050 জন করে বাড়বে। কত হবে? তাহলে 26,000 মোট যোগ করলে কত হবে? 0 1 2 0, অর্থাৎ কত বাড়বে? 0 0 0, 5 5 10 0, হাতে 1, 2 আর 1 3 হবে, আর 6 1 কত হবে? 2 6 আর 6 কত? 6 আর 2 কত হবে? 6 কত? 6, সরি ভুল হয়েছে, 2 0 কত হয়েছে? 5 5 10 0, হাতে 1, 2 আর 1 কত হবে? 3 হবে, আর 6 আর 1 কত হবে? 7 হবে। কত হবে? 27,000। তাহলে পরের বছর জনসংখ্যা কত হবে? দেখো, অতএব পরের বছরের জনসংখ্যা সমান 27,300 জন। আর বলি 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে 2 বছর মানে কি? বর্তমানে 2 বছর মানে কি? 1 বছর তো চলে গেছে, আরেক বছর বাকি আছে। তাহলে পরের বছর জনসংখ্যা কত হলো? আবার 27,300, এর আবার 4%। তাহলে অতএব 2 বছর পর জনসংখ্যা হবে, 2 বছর পর জনসংখ্যা হবে সমান 27,300 যুক্ত আবার এর 4%, 27,300 গুণিতক 4/100। এর 0 কাটো, এর 0 কাটো, সমান 27,300 যুক্ত 4 3 12, 2 হাতলা 1, আর 7 4 28, 29, 9 হাতে 2, 4 2 8, 9 10, 1095, কেমন? 4 3 12, 2 হাতে 1, 4 3 12, 2 হাতে 1, 7 4 28, 29, 9 হাতলা 2, 4 2 8, 9 10, 1092 জন। তাহলে যোগ করো। তাহলে 27,300 যুক্ত 1000, 9 2 2 2, 9 করতে 9, 3 8 2, কত হলো? সমান 28,392, 28,392 জন, কেমন? 28,392 জন। পরের প্রশ্ন দেওয়া আছে কি? দেখো, পরের প্রশ্ন দেওয়া আছে তোমাদের যে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এটা পৌনঃপুনিকের সংখ্যা আছে, আর এই সংখ্যাটা আছে মানে কি? এই 3টা বারবার আসছে। চলো এই গণিতটা করি। দেখো 0.0.53 পৌনঃপুনিক মানে কি? এই সংখ্যাটা কিন্তু দেখো, যে শেষে যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে সেই সংখ্যাটা ক্রমশই বারবার আসবে। সুতরাং আমরা 0.533 এরকম লিখে দিতে পারি, কেমন? আর দেখো 2/25 মানে কত হবে? 2/25 মানে কত হবে? একে দশমিক ভগ্নাংশে পরিণত করলে কত হবে? 2কে 25 দিয়ে যদি আমরা ভাগ করি, 25 0 0 2 নামলো, দশমিক দিয়ে 0 নিলাম, তবু যাবে না, আবার একটা 0 দিয়ে 0 নিলাম, 50 200, 50
50টা কত হবে 200, 50টা 200, বেশ কেটে গেছে। কত হবে 0.08, 0.8। আবার 16কে 75 দিয়ে যদি ভাগ করি, 16কে যদি 75 দিয়ে ভাগ করি, তাহলে 0 দিয়ে আমরা 0 কাটালাম, 16 নামলো, দশমিক দিয়ে 0 নিলাম, 160, 7 দুগুণে 14, 50, 75 দুগুণে 150, 150, 10 নামলো, দশমিক 0 নিলাম, 100, 75 রেখে 75, বেশ কত নামবে 25 নামবে, দশমিক 0 নিলাম। এবার 275, 250, 25 দুগুণে 150, 75 দুগুণে 150, আর 3, 75 3, 5 3 15, 5 হাতে 1, 7 3 21, 1 22, 225, 75 3 কত হবে 225, কেমন কত নামবে, আবার 25 এলো, আবার 25 কোথায় এসেছিলো, নেই 25 কোথাও এখানে এসেছিলো, এই 25টা আবার বারবার ফিরে আসছে, তাহলে 25 এলো, তারপর দশমিক আছে 0 নিলাম, 250, তাহলে কত হলো 250, আবার 25 3 225, 25 3 225, আবার 25 বারবার আসছে, অর্থাৎ এখানে পৌনপণিক বসবে, অর্থাৎ 3 বারবার বসবে, কত হবে 0.213, তাহলে এইভাবে আসছে সংখ্যাগুলো। সুতরাং এখানে দুটো সংখ্যা ফাঁকা, দুটো শূন্য বসে দাও, বেশ কাজ দেখো। এবার দেখো, লক্ষ্য করো দশমিকের আগে সব পূর্ণ সংখ্যাগুলো কি 0 আছে, তো দশমিকের পর দশাংশের ঘরে দেখো, দশাংশের ঘরে যে সংখ্যা হবে বড় হবে সেই সংখ্যা বড় হবে, আর শতাংশের ঘরে দেখতে পাচ্ছে যে সংখ্যা দশাংশের ঘরে যে সংখ্যা মিলছে না তার পরবর্তী শতাংশের ঘরে দেখতে হবে। প্রথমে দেখতে পাচ্ছি আমরা দশাংশের ঘরে দেখতে পাচ্ছি আমরা সব থেকে ছোটো কোনটা, এখানে কি বলা হয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজানো, ছোটো থেকে বড় দেখতে পাচ্ছি। এর মধ্যে বড় কোনটা আছে, দশাংশের ঘরে বড় হচ্ছে গিয়ে 5 বড়, তারপরে তার থেকে ছোটো আছে 2, আর এর থেকে ছোটো হচ্ছে এই সংখ্যাটা, অর্থাৎ ছোটো থেকে বড় ছোটো সংখ্যা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা 2/25, তাহলে 2/25 সব থেকে ছোটো। এর থেকে বড় কোনটা আছে 0.21, অর্থাৎ 16/75, 16/75, আর এর থেকে বড় হচ্ছে কোনটা বলতো, আর 0.53 পৌনপণিক, 0.53 পৌনপণিক, কেমন। এই হলো তোমাদের ছোটো থেকে বড় মানে ঊর্ধ্বক্রমে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে দেখো 7 দ্বারা বিভাজ্য এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব যা 8, 12, 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 3 ভাগশেষ থাকবে। চলো তাহলে দেখো প্রশ্নটার উত্তর সব প্রথমে আমরা কি লসাগু করব, 8, 12, 16 আমরা লসাগু করব, 8, 12 আর 16 লসাগু করি আমরা, দেখি 2 2 4 8, 2 6 12, আর 2 8 16, আবার করি 2 2 2 4, 2 3 6, 2 4 8, আবার 2 দিয়ে যদি লসাগু করি 2 1 2, 3 নামলো, আর 2 2 4 কত নামলো, 2 2 4, 4 2 8, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2, 4টে 2 পেলাম আর একটা 3, সমান কত হবে 3 6, 6 3 12, 12 2 24, 24 2 48, কত হচ্ছে 48। এই 48 সংখ্যাটার সঙ্গে তোমরা কি লিখবে, এরপর তোমরা লিখবে যে 48 সংখ্যা কি বলবে, এই 48 লসাগু কত হলো, অতএব লসাগু কত হলো, লসাগু সমান কত হচ্ছে 48, লসাগু হচ্ছে 48, লসাগু 48 হলে তোমরা কী করবে যে এই সংখ্যা, এই লসাগু গুণিতকের লসাগুর গুণিতকের সঙ্গে যদি এই 3 যদি যোগ করি, এখানে ভাগশেষ কত ছিল 3 ছিল, অর্থাৎ 3 যদি যোগ করি তাহলে তোমরা কী লিখবে, তোমরা লিখবে অতএব নির্ণেয় সংখ্যাটি প্রদত্ত সংখ্যাগুলির লসাগু এর গুণিতক +3 হবে। দেখো আমরা 48-এর গুণিতক দেখি, আর এই গুণিতকের মান যা হবে তার 7 দিয়ে বিভাজ্য হয়, এখানে দেখবো তাহলে 48 গুণিতক 1 যুক্ত 3 করি, 48 গুণিতক 51, তাহলে 51 সাথে নামতে আছে 7 6 42 49 হচ্ছে, হবে না। আবার 48 দুগুণে যদি করি যুক্ত 3 যদি করি, তা 48 দুগুণে কত হবে, 48 8 দুগুণে 16 6, তাহলে 1 4 দুগুণে 8 1 9 96, আর যুক্ত 3, তাহলে 6 3 9 6 99, 9 হবে না, তবু কত হচ্ছে 99, হবে না এই ক্ষেত্রে। তাহলে দেখতে পাচ্ছি 48 3-এ যদি করি তাহলে 48 গুণিতক 3, 48 গুণিতক 3, 8 3 24, 4 হাতে 2, আর 4 3 12 13 14, আর যুক্ত 3 হচ্ছে 4 3 7,
147 আর যুক্ত 3 সমান কত হচ্ছে 147। 147 3 দ্বারা বিভাজ্য হয় এখানে দেখে, 147 3 দ্বারা 7 দ্বারা বিভাজ্য হয় এখান থেকে। তাহলে 7 দুগুণে 14 আর 7 নামলো 7 একে 7, কেটে গেছে 21, অর্থাৎ বিভাজ্য হবে 147 কিন্তু সেই ক্ষুদ্রতম সংখ্যা যা কিনা 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে তোমাদের লিখতে হবে যে, তাহলে এইগুলো বিভাজ্য নয় লিখবে, এগুলো কি বিভাজ্য নয়, এগুলো কিন্তু বিভাজ্য নয়, 99 51 99 এগুলো কিন্তু বিভাজ্য নয়, বিভাজ্য নয় 7 দ্বারা বিভাজ্য নয়, কেমন 7 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং আমরা পেলাম কি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা পেলাম এই কিন্তু 147, অতএব 147 সংখ্যাটি সেই ক্ষুদ্রতম সংখ্যা যা 7 দ্বারা বিভাজ্য, কেমন। তাহলে উত্তরটা কত হবে 147 উত্তর। চলো পরের প্রশ্ন বলছে, তোমাদের স্কুল থেকে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয়েছিল। ষষ্ঠ শ্রেণীর 32 জন, সপ্তম শ্রেণীর 36 জন, অষ্টম শ্রেণীর 24 জন ছাত্র যাবে। ভ্রমণের জন্য ছোট স্কুল বাস ব্যবস্থা করা হয়েছে। প্রতি বাসে সমান সংখ্যক 3টি শ্রেণীর ছাত্র যাবে। তবে সবথেকে বেশি কতগুলি বাসে প্রয়োজন হবে এবং প্রতিটি বাসে মোট কতজন ছাত্র যাবে। চলো এই গণিতটা আমরা করি। প্রথমে গণিতটা করবে, দেখো প্রথমে যে 3টি ক্লাসের মোট যে শিক্ষার্থী ছিল ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর মোট শিক্ষার্থীগুলোকে তোমরা গসাও করবে, অর্থাৎ সবথেকে বেশি কতগুলো বাসে সমান সংখ্যক শিক্ষার্থীরা যেতে পারবে। দেখো গসাও করছি প্রথমে 32 36 28, লসাগু করতে কত হয়েছে তোমাদের, গসাগু করতে হয়েছে, গসাগু সমান কত হয়েছে 4 হয়েছে, 2 দুগুণে 4। দেখো তারপরে আমরা কি জানি যে 3টি ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল কত ছিল, 3টি ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 32 + 36 + 28 সমান কত হয় 96 জন, মোট 96 জন। তাহলে 96 জন মোট কতগুলো বাসে যাবে, অতএব বাসের সংখ্যা কত ছিল, বাসের সংখ্যা সমান 4টি, বাসের সংখ্যা কত ছিল 4টি, বাসের সংখ্যা ছিল 4টি। তারপরে যে প্রতিটি বাসের ছাত্রের সংখ্যা কত হবে, আমাদের যদি 3টি ক্লাসের মোট শিক্ষার্থী যদি 4টি বাসে যায় তাহলে 4টি বাসে সমান সংখ্যক বলা হয়েছে, 4টি বাসে সমান সংখ্যক শিক্ষার্থী গেলে তাহলে প্রতিটি বাসে ছাত্রের সংখ্যা হবে কি, আমাদের 96কে 4 দিয়ে ভাগ করবো, কতজন হয়েছে 24 জন করে যাবে, কতজন করে যাবে 24 জন করে, আমাদের প্রতিটি বাসে 24 জন করে শিক্ষার্থী ভ্রমণে যেতে পারবে। চলো তারপরে প্রশ্নটা বলছে যে তোমাদের স্কুলে 150 জন ছাত্রের উপরে সার্ভে করা হয়েছে, সেই সার্ভের চর্চাটা তোমরা কী করতে, কাঁচা তথ্য তোমাদের বের করতে হবে। আর এটা কিন্তু দ্বিস্তম্ভ অর্থাৎ স্তম্ভচিত্র অঙ্কন, দ্বিস্তম্ভ বলছে না, স্তম্ভচিত্র, তোমাদের স্তম্ভচিত্র অঙ্কন করে তোমাদের এই টেবিলের বা এই তথ্যের মানটা তোমাদের জানতে হবে। বলা হয়েছে নিচে, দেখো কেয়ারফুলি 1 একক সমান 5 জন ছাত্র, তোমাদের 1 একক সমান 5 জন ছাত্র হিসাবে তোমাদের এই স্তম্ভচিত্রটা অঙ্কন করতে হবে। এটা তোমরা অ্যাকচুয়ালি নিজে করবে। আর তোমাদের যদি অসুবিধা হয় এই ধরনের যে বুঝতে যদি অসুবিধা হয়, যদি বোঝাতে বলো তোমরা, আমি একটা নতুন ভিডিও করে তোমাদের এই তথ্যচিত্রগুলো আমি তোমাদের একটা আলাদা ভিডিও করে বুঝিয়ে দেবো। তো আজকের এই পর্যন্ত, আর তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে। এই গেল তোমাদের আজকের 8 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম, এর পরেতে 9 নম্বর এবং পরবর্তী মডেল স্কুলগুলো আমি একে একে সম্পূর্ণ সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আজকের এই পর্যন্ত, দেখা হবে আমার পরের ভিডিওতে।